নমস্কার বন্ধুরা। 2026 28শে ফেব্রুয়ারি মিডল ইস্টে যে যুদ্ধ শুরু হয়েছিল আজকে রবিবার সকাল, তার আঁচ এসে কিন্তু ভারতবর্ষের উপরেও ব্যাপকভাবে পড়ে গিয়েছে। রান্নার গ্যাসের দাম অলরেডি বেড়ে গিয়েছে, তেলের দামও হয়তো বাড়তে চলেছে। তেলের দাম বাড়ার সাথে সাথে বাকি জিনিসপত্রের দামও বাড়বে। তো ইউএসএ এবং ইসরায়েল ইরানের ওপর যে অ্যাটাক করেছিল এবং এখনো পর্যন্ত যে অ্যাটাক কন্টিনিউ করছে, তাতে করে এই মুহূর্তে জিও পলিটিক্সের একটা বিশাল বড় পরিবর্তন ওয়ার্ল্ড অর্ডারে দেখতে চলেছে। শুধুমাত্র জিও পলিটিক্স না, অর্থনৈতিক দিক থেকেও একটা গ্লোবাল স্টেজে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। তো আজকে আল্টারনেটিক্স চ্যানেলে আমরা এটাই দেখব যে কিভাবে এই ওয়ারটা শুরু হলো এবং এই ওয়ারটা যত এসকালেশন বাড়ছে তারপরে কিভাবে ওয়ারটা এগোচ্ছে এবং এই ওয়ারের বর্তমান পরিস্থিতি কি এবং কে ব্যাক করছে এবং কোথায় কে কি পলিটিক্যাল পজিশন নিয়ে বসে আছে। তো শুরু করে ইরান এবং ইউএসএ, মাঝখানে ইসরায়েল ঢুকে যায়। মিডল ইস্টের ভিতরে ইসরায়েল হলো ইউএসএ সব থেকে বড় শক্তি। ইউএসএ বরাবর ইরানের উপরে বিভিন্ন রকম স্যাংশনস চাপিয়ে রেখেছিল, তারপরেও একটা দুর্বল দেশ যে এইভাবে ইউএসকে নাস্তানাবুদ করবে সেটা আমাদের প্রায় সবার কল্পনার বাইরে ছিল, যারা সাধারণ লোক। কিন্তু যারা ডিফেন্স এক্সপার্ট তারা এটা প্রথম থেকেই বলেছিল এটা একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার হতে চলেছে এবং ইউএসএ যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজে থাকবে, কারণ ইরানের সস্তার জিনিসের সাথে ইউএসএর মাল্টিমিলিয়ন ডলারের জিনিসপত্র যখন ইউজ হবে, একটা 5 টাকার জিনিসকে ধ্বংস করতে যখন একটা 10,000 টাকার জিনিস আপনি ব্যবহার করবেন, তো তখন আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিটা অবশ্যম্ভাবী। এবার আমরা দেখব যে কিভাবে স্ট্রাইক প্রথমে শুরু করেছিল। অপারেশন এপিক ফিউরির মেন উদ্দেশ্য ছিল ইরানের সামরিক নেতৃত্ব এবং ওদের যে ব্যালাস্টিক মিসাইল যেখানে যেখানে ওরা ওখান থেকে উৎক্ষেপণ করতে পারে সেই জিনিসগুলোকে ধ্বংস করে দেওয়া। তো যুদ্ধের প্রথম দিনই প্রায় 2000-এর উপর টার্গেট ইউএসএ এবং ইসরায়েল মিলে প্রায় ধ্বংস করে দিয়েছিল। ইউএসএ এর F-35 যেটা ওরা ইসরায়েলকে দিয়েছে, সেটা ইসরায়েল প্রথম দিন থেকেই ব্যবহার করে আসছে এবং যথেষ্ট কার্যকর হয়েছে। সাথে ইউএসএ থেকে B-1B ল্যান্সার, যাদের সুপারসনিক বোমারু বিমান, মানে যেটা দিয়ে ক্রুজ মিসাইল পর্যন্ত নিক্ষেপ করা যায়, সেই জিনিসটাও ইউএসএ অলরেডি ইউজ করে ফেলেছে। এবং ইরানের লিডার আয়াতুল্লাহ খামেনি মারাও গিয়েছে এবং ইউএসএ ভেবেছিল যে এই আইআরজিসি এবং আয়াতুল্লাহ খামেনি এদের যদি ডিফেন্স সেন্টার বা কোর হেডগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে হয়তো ইরান বেশি দিন যুদ্ধ করতে পারবে না। কিন্তু ঘটনাটা পুরোপুরি দেখা যাচ্ছে আলাদা। এখন ইউএসএর এমন একটা অবস্থা হয়েছে, ওদের 20 থেকে 30% পাওয়ার পুশ করতে হচ্ছে ইরানকে ডিস্ট্রয় করার জন্য। এবং এইটা এই মুহূর্তে একটা ইগোর লড়াইতে চলে গিয়েছে। ট্রাম্পকে আমরা যতদূর চিনেছি জিও পলিটিক্স অনুযায়ী একজন অহংকারী নেতা, তো সেই দিক থেকে ও এটা নিজের ইগো ব্যাটেলে নিয়ে চলে গিয়েছে। মোর দেন জিও পলিটিক্স অ্যান্ড এভরিথিং, ট্রাম্প এখন চাইছে যে ইরানকে যে কোনো না যে কোনোভাবে সায়স্তা করতে। তো ওয়ার্ল্ডের সামনেও নিজেকে পাওয়ারফুল দেখাতে চায়। তো তার জন্য ও এখন যেটা করতে চলেছে, মানবতার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট যুদ্ধ করতে চলেছে, যেটা ইরাক বা সিরিয়া, এর আগে আমরা দেখেছি আফগানিস্তান। আমেরিকা আবারও ব্যর্থ হবে, ফিরে আসবে, এটাও একটা জানা কথা, কারণ আমেরিকা কোনো কিছুই চায় না যে প্রবলেমটা সলভ হয়ে যাক। ওরা চায় যে প্রবলেমটাকে জিইয়ে রেখে সেইটার উপর ব্যবসা করতে। তো সেই ব্যবসাটা করতে ওরা আবার চলে এসছে। এইবার আমরা দেখব যে কিভাবে এই মিডল ইস্টে ইউএসএ কাজ করছে। মিডল ইস্টে যেটা আব্রাহাম লিঙ্কন স্ট্রেট অফ হরমুজে ইউএসএ রেখেছিল নিমিট ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে পর্যন্ত ওরা এখন পিছনে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ ইরান ওদের থার্ড মিসাইল সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, যেটা কাতারে ছিল। ওয়ান অফ দ্য বেস্ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। টোটাল 8টা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ইউএসএ ওয়ার্ল্ড ওভারে বিভিন্ন জায়গায় স্থাপন করে রেখে দিয়েছে, তার মধ্যে একটাকে ইরান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এই থার্ড মিসাইল সিস্টেম এমন একটা সিস্টেম যেটা কিনা ব্যালিস্টিক মিসাইলকে পর্যন্ত ধ্বংস করতে পারে অ্যাটমসফিয়ারের বাইরে গিয়েও, এবং কখন কোথা থেকে কোন ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করছে এবং সেটাকে অ্যাটমসফিয়ারের বাইরে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার মতো ক্ষমতা আর কারণ নেই। তো এইখানে একটা ছোট ছোট ড্রোনকে ধ্বংস করার জন্য যখন এই রকম ধরনের মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়, তো সেখানে অর্থনৈতিক ক্ষতিটা বিশাল পরিমাণে হতে থাকে। এই যুদ্ধের উত্তেজনা এই মুহূর্তে এতটাই বেড়ে গিয়েছে যে গ্রেট ব্রিটেন থেকে HMS প্রিন্স অফ ওয়ালেসকেও মোতায়েন করার জন্য ওরা ভাবছে এবং চিন্তা ভাবনা করেছে। কালকে রাত্রে পাওয়া খবর অনুযায়ী যে ওটা রওনা হয়ে গিয়েছিল, কিন্তু আজকে সকালবেলা খবর অনুযায়ী ট্রাম্পের যে টুইট, তাতে দেখা যাচ্ছে যে না, ঠিক আছে, সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তোমাদের এই রণতরী পাঠানোর আর কোনো মানে হয় না, আমরা এটাকেই সামলে নিতে পারবো। মানে দিস কাইন্ড অফ, মানে
মানে কি বলবো যে সেলফ অবসেশন ট্রাম্পের যেটা আছে সেটাকে মানে ট্রাম্পের জন্যই ক্ষতিকর হতে চলেছে। আবার কিছুক্ষণ পর পাল্টে যাবে, হতেই পারে যে কালকে সকালবেলা উঠে জানতে পারলেন যে ইরান ইউএসএ ইসরায়েল ওয়ার ইজ ওভার, ট্রাম্পের সাথে সবার বন্ধুত্বতা হয়ে গেছে, সবাই সব কিছু মেনে নিয়েছে এবং ট্রাম্পের নীতি অনুযায়ী ওরা এবার অয়েল সরবরাহ করবে, সেটা চায়নাকেও দেবে, রাশিয়াকেও দেবে এবং ওরা অয়েল প্রাইস কন্ট্রোল করবে। মেনলি এটা হলো ইউএসএ অয়েল প্রাইস কন্ট্রোলের একটা টোটাল গেম। অলরেডি ভেনেজুয়েলাকে ক্যাপচার করে নিয়েছে সৌদি আরব, কাতার, এদের যে অয়েল প্রাইস কন্ট্রোল বেসিক্যালি ইউএস এর অ্যানালিস্টরাই করে থাকছে, কারণ ওদের পেট্রো ডলার যে প্যাক্টগুলো আছে সৌদি আরব, কাতার, এদের বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট ইউএসএতে হয়ে আছে। তো এদের মধ্যে ভিতরকার একটা বন্ডিং আছে যেটা দিয়ে ওরা সমস্ত দেশের বিশ্বের বাজারে অয়েল প্রাইসিং কন্ট্রোল করে। তো দেখছে যে এটা হলো এন্ড গেম, অয়েল এরা শেষ হতে চলেছে, তো তার আগে অয়েলটাকে নিয়ে যতটা পারে রাজনীতি করে ইউএসএ ডমিনেট করতে পারে বিশ্বকে, সেটাই করার চেষ্টা করছে। বর্তমানে পাওয়া খবর অনুযায়ী কালকে রাত্রে থেকে আজকে সকাল পর্যন্ত ইউএসএ তার ওয়ান অফ দ্য বেস্ট নিমিটস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএ আব্রাহাম লিঙ্কনকে স্ট্রেট অফ হরমুজের দিকে ওরা রওনা করে দিয়েছে। তো দুখানা এই মুহূর্তে এয়ারক্রাফট ক্যারিয়ার সাথে এইচএমএস প্রিন্স অফ ওয়ালেস, তিনটে এয়ারক্রাফট ক্যারিয়ার যখন যায় তো তখন সেটাকে বিশ্বযুদ্ধের থেকে কম কিছু বলা যায় না, সেগুলোকে রওনা করে দিয়েছে। ইউএসএ চাইছে যে তাদের যে গোলা বারুদ সেগুলো যেন আনলিমিটেড সাপ্লাই হয়, তার জন্য তারা অলরেডি তাদের ডিফেন্সের বাজেটে যেটা অ্যালটমেন্ট করেছিল তার 4 গুণ প্রোডাকশন তারা করতে বলে দিয়েছে। তার মধ্যে কি কি তারা চাইছে, থার্ড টমহক এই মিসাইলগুলোকে প্রচুর পরিমাণে ওরা বাড়াচ্ছে। 12,000-এর উপর BLU-1110 বোম ওরা ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে। ইউএসএ আরও যেটা করছে সেটা হলো ওদের B-1B ল্যান্সার যেগুলোকে ওরা অলরেডি মোতায়েন করে দিয়েছে এবং 82 এয়ারবার্ন ডিভিশন যে প্যারাট্রুপাররা, এলিট প্যারাট্রুপার, সম্পূর্ণ অ্যালার্টে রাখা হয়েছে, তাদের সমস্ত ড্রিল ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তাদেরকে যে কোনো মুহূর্তে ইরানে ডিপ্লয় করবে। মানে এটা এখন শুধুমাত্র আর এয়ারক্রাফট ক্যারিয়ার এইগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন ওরা ইরানের ভিতরে গ্রাউন্ড ট্রুপসকেও পাঠানোর জন্য ওরা চাইছে। তো ইরানও চায় কি ওরা গ্রাউন্ড ট্রুপস পাঠাক, ইউএসএ আরও বেশি ক্ষয়ক্ষতি হোক, এইগুলোই ইরান চাইছে। এবং ইউএসএ খুব ভালোভাবে ইরানের ট্র্যাপে কিন্তু আস্তে আস্তে জড়িয়ে ফেলছে নিজেকে। ইরান একটাই জিনিস করছে, ওরা সৌদি আরব, মিডল ইস্ট, গালফ কান্ট্রিগুলোতে অ্যাটাক করে ওরা অর্থনীতির উপর আঘাত আনতে চাইছে, যাতে করে কিনা সারা বিশ্বে একটা আর মানে এমন একটা অবস্থা তৈরি হোক যাতে সবাই মিলে, না চাইতেও ভারতবর্ষের মতো দেশগুলো যাতে জড়িয়ে পড়ে এই ওয়ারের। এটার সব থেকে বেশি এই মুহূর্তে ইরান প্রভাব ফেলেছে স্ট্রেট অফ হরমুজে, যেখান থেকে বিশ্বের প্রায় 20% ক্রুড অয়েল রপ্তানি বা আমদানি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তার মধ্যে চায়না ইরানের 80% অয়েল কেনে। তো এই জায়গাটাকে ব্লক করে ইরানের একটা বিশাল বড়, যেটা খুব তাড়াতাড়ি হয়তো খুলেও যাবে কিন্তু জায়গাটা অস্থির হয়ে থাকবে, এই জায়গাটা ইরান যেভাবে কন্ট্রোল করছে থ্রু আউট দ্য ওয়ার এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি, তাতে করে কিন্তু ভারতের বাজারে একটা বিশাল বড় তেলের ক্ষেত্রে একটা আমরা উত্থান দেখতে পাবো এবং যার ফলে বিভিন্ন পণ্যদ্রব্যের দাম বাড়বে। সাথে সাথে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা কিন্তু আরও খারাপ হতে চলেছে, কারণ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ 50 ডেজ কাছাকাছি থাকলেও তাদের কিন্তু 5 থেকে 6 দিন বা 4-5 দিনের বেশি নেই, যেটা ইন্ডিয়ার জন্য খুবই খারাপ। এই মুহূর্তে আমাদের যেটা পরিস্থিতি যে আমরা আমেরিকার থেকে 31 MQ-9B প্রিডেটর ড্রোন কিনেছি, যেটা প্রচণ্ড দামি ড্রোন, কিন্তু এগুলো আমরা কিন্তু নিজেরা প্রোডাকশন করি না। আর এই ধরনের ওয়ারফেয়ার, এইরকম ধরনের দামি দামি ড্রোন যদি হারিয়ে যায় পাকিস্তানের কাছে, তো সেক্ষেত্রে আমাদের লস। তো আমাদের ইরানের থেকে শিখতে হবে যে সস্তার কামিকাজি যে ড্রোনসগুলো আছে ওগুলোকে বেশি করে বাড়ানো, এগুলো মাস প্রোডাকশন করা ইন্ডিয়ার জন্য খুবই ইজি। তো এই মুহূর্তে একটা মানে সোয়ার্ম অফ ড্রোন অ্যাটাক যদি করতে হয় ইন্ডিয়াকে কোনো দেশের উপর, তাহলে সস্তা ড্রোন প্রোডাকশন করতে হবে এবং প্রচুর পরিমাণে করতে হবে। মডার্ন ওয়ারফেয়ারে কিন্তু আর খুব বড় রোলস রাখছে না যে বড় বড় প্লেন, এয়ারক্রাফট ক্যারিয়ার। এখানে মোর দেন মানে ইম্পর্টেন্ট হলো স্ট্র্যাটেজি, কোন দেশ কি স্ট্র্যাটেজিতে নিয়ে চলছে, এটা হলো স্মার্ট থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে এই ওয়ারটা চলবে এখনকার দিন। আপনারা যদি এই ডিফেন্স এবং যুদ্ধ সংক্রান্ত আরও বেশি কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও চান, আমি বানাতে পারি এবং এইটার উপর আরও অনেকগুলো ভিডিওই বানানো যায় এবং সেখানে ডিটেলসে আরও আলোচনা করা যায়, কিন্তু যেহেতু সময়টা খুবই কম সেই হিসাবে আমি একটা ছোট করে একটা ভিডিও বানালাম। আপনারা যদি চান আমি আরও ডিটেলসে আরও ভিডিও বানাবো এবং সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানান আপনারা কি কি বিষয়ে জানতে বেশি আগ্রহী। আপনারা অয়েল পলিটিক্স, না ডিফেন্সের এই অস্ত্রশস্ত্র নিয়ে, না এই মুহূর্তে যে ভারতের বাজারে বা শেয়ার মার্কেটে কিভাবে দাম বাড়ছে কমছে এইগুলো নিয়ে জানতে চান। যেটা আপনারা জানতে চান সেটা কমেন্ট সেকশনে জানান।
ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে সাপোর্ট জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিওগুলোকে আরও ভালোভাবে কীভাবে তোলা যায়। আমার কাছে সবসময় ইন্ডিয়া ফার্স্ট স্ট্র্যাটেজি, সেটা আমি দেখতে চাইবো এবং আমি সেইটাই থ্রু আউট দ্য ভিডিও আমার ন্যারেটিভ রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।